শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চিঠি। রাজনীতিতে দৃশ্যমান হতে শুরু করেছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা, বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ, আর্থনা সামিটে বললেন প্রধান উপদেষ্টা। এবং ফের পেছাড়া জামাত নেতা এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায়ের আপিল শুনানি, 6 মে নতুন তারিখ ধার্য। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান প্রাইম নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ভাগ্নি যুক্তরাজ্যের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হাফিজ আহসান ফরিদ। রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্ন জবাবে তিনি কথা বলেন। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেন। পরে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা হয়। ক্ষমতার অপব্যবহার ও জালিয়াতি করে রাজুকের আবাসন প্রকল্পে 10 কাঠা করে 60 কাঠার প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ 23 জনের বিরুদ্ধে 6টি মামলা করেছে দুদক। রাজনীতিতে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে অদৃশ্য শক্তি, আরও সক্রিয় হচ্ছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা। তাদের মোকাবেলা করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে, অন্যথায় সব অর্জন ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। উত্তরের 3 জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধায় বিএনপির 31 দফা ও জনসম্পৃক্তি প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মণ্ডলী নামের রিপোর্টে। অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। বুঝেছেন কেন 8 মাস আগে আমি কথাটাই বলেছিলাম, আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য। কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু, অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে। উত্তরের 3 জেলা লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা বিএনপির 31 দফা ও জনসম্পৃক্ত প্রশিক্ষণ কর্মশালায় এই অনুষ্ঠান হয়। ভার্চুয়ালে যুক্ত হন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাস্তবায়ন করব তার অন্যতম আরেকটি কারণ, যখন স্বৈরাচারের ভয়ে কেউ কথা বলতে সাহস পায়নি, তখন আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে সংস্কারে প্রস্তাব দিয়েছিল বিএনপি বলে জানান তারেক রহমান। কেউ স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে কথা বলার সাহস রাখত না, সাহস করত না। সেই স্বৈরাচারের বিরুদ্ধে রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা বলেছি আমরা তত্ত্বাবধায়ক সরকার প্রবর্তন করব। সেই স্বৈরাচারের রক্তচক্ষুকে উপেক্ষা করে আমরা বলেছি আমরা এই দেশে উচ্চকক্ষ বিশিষ্ট সংসদে একটি কক্ষ তৈরি করব। এরকম আরো অনেকগুলো কথা, 31 দফার মধ্যে অনেকগুলো কথা আমরা সেই স্বৈরাচারের রক্তচক্ষু উপেক্ষা করে বলেছিলাম। বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে যে কোনো মূল্যে 31 দফা ও পরিকল্পিতভাবে তিস্তা প্রকল্প বাস্তবায়ন করবে বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের আজকের প্রতিজ্ঞা হোক, শপথ হোক যে আজকে আমাদের এই 31 দফাকে আমরা আমাদের স্ব এলাকার প্রত্যেকটি মানুষের ঘরে আমরা পৌঁছে দেব। এই হোক আমাদের শপথ, প্রতিজ্ঞা, এই হোক আমাদের প্রত্যাশা। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 5 সংস্কার কমিশনের 691টি সংস্কার প্রস্তাবে 500টির বেশি প্রস্তাবে একমত হয়েছে বিএনপি, আপত্তি জানিয়েছে 73টিতে। মঙ্গলবার ঐকমত্য কমিশনে 2য় দফায় 3য় দিনের বৈঠক শেষে বৈঠকে এসে এসব কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এর আগে 5 কমিশনের দেয়া সংস্কার প্রস্তাবনায় 3য় দিনের মতো ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসে বিএনপি। বৈঠক শেষে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, রাষ্ট্রের সংজ্ঞায় বিচার বিভাগকে যুক্ত করতে চায় না বিএনপি। জ্যেষ্ঠ একজন নয়, প্রবীণ 3 সদস্যের প্যানেল থেকে যোগ্য একজনকে প্রধান বিচারপতি নিয়োগের পক্ষে তারা। এটা রিপাবলিকের বিষয়, এটা সংবিধানের বিষয়, তার আগ্রহ কোনো বিষয় নয়।
এটা যে সমস্ত সিদ্ধান্ত জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে গৃহীত হবে, একটা বৃহত্তর কনসেনসাস আমরা সৃষ্টি করতে পারব, সেটা জাতীয় জীবনে মহান ভূমিকা রাখবে, অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সুতরাং একটু সময় বেশি নিলেও আমরা বিস্তারিত রিপোর্টের উপরে বিস্তারিত বাংলাদেশকে পৃথিবীর জন্য আশার বাতিঘর হিসেবে প্রতিষ্ঠা করতে চান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। কাতারের রাজধানী দোহায় আর্থনা শীর্ষ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে দেয়া বক্তব্যে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন। এছাড়া কাতার সফররত অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন দেশটির জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাউদ বিন শেরিদা আল কাবি। দোহায় আয়োজিত আর্থনা সম্মেলনের সাইডলাইনে তাদের এই সাক্ষাৎ হয়। সাক্ষাৎকালে কাতার থেকে আরও অধিক পরিমাণে এলএনজি আমদানি সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সময়কার প্রভাবশালী সাবেক পুলিশ মহাপরিদর্শক ও র্যাব প্রধান বেনজির আহমেদের বিরুদ্ধে রেড নোটিশ জারি করেছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোল। গত 10 এপ্রিল এই রেড নোটিশ জারি করা হয়। পুলিশ সদর দপ্তরের এআইজি ইনামুল হক সাগর বেনজিরের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জানা গেছে 5 আগস্ট গণ আন্দোলনের মুখে দেশ থেকে ভারত পালানো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ 11 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির বিষয়টি আইনি পর্যালোচনায় রেখেছে ইন্টারপোল। তাদের বিরুদ্ধেও রেড নোটিশ জারি হতে পারে। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিল শুনানির জন্য আগামী 6 মে দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই বিষয়ে শুনানি হবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। ওয়ালিদ সিদ্দিকী রিপোর্ট। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় এক যুগেরও বেশি সময় ধরে কারাগারে জামাত নেতা এটিএম আজহারুল ইসলাম। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর অনেক রাজনৈতিক নেতাকর্মী আইনি প্রক্রিয়ায় মুক্ত হলেও আজহারের মুক্তির বিষয়টি ঝুলে আছে সর্বোচ্চ আদালতে। এ নিয়ে দলটির ভেতরে বাইরে রয়েছে অসন্তোষ ও ক্ষোভ। মঙ্গলবার মুক্তি চেয়ে এটিএম আজহারুল ইসলামের করা আপিল প্রধান বিচারপতির আদালতে উঠলেও শুনানি হয়নি। নতুন তারিখ ধার্য করা হয়েছে 6 মে। আইনি নানা প্রশ্ন মামলার গুরুত্ব বিবেচনায় সব বিচারপতি শুনবেন বলে জানানো হয় বলে জানান আইনজীবীরা। শুধু তাই নয়, মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ফাঁসি কার্যকর হওয়া নিয়ে প্রশ্ন ওঠায় এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এটিএম আজহারুল ইসলামের আইনজীবী। মাননীয় প্রধান বিচারপতি ইচ্ছা প্রকাশ করেছেন যে এই মামলার গুরুত্বের বিচারে এবং এই মামলার আইনি জটিল ব্যাখ্যা বিশ্লেষণের বিষয়ে এই মামলাটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হওয়া উচিত। এবং এখন যে বেঞ্চে মামলাটি শুনানি উঠেছিল সেখানে 4 সদস্যের বেঞ্চ ছিল, কিন্তু আপিল বিভাগে এখন বিচারক আছেন সব মিলে 7 জন। এদিন শুনানিতে জামাতের সেক্রেটারি জেনারেল সহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। পরে জামাত সেক্রেটারি বলেন, 8 মাসেও আজহার মুক্ত না হওয়ায় ব্যথিত তারা। অন্যায় বিচারে যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, গুম করা হয়েছে, অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে, প্রায় সকলেই তারা কিন্তু মুক্তি পেয়ে গিয়েছে। কিন্তু আমাদের মজলুম জননেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে আনিত যে সমস্ত মিথ্যা অভিযোগ, তার কোনো একটি অভিযোগের সাথে তার তিলমাত্র সম্পর্ক নেই। এটা আদালতে আমাদের পক্ষ থেকে আইনজীবীরা যথার্থভাবে সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তারপরেও সময়টা যে 8 মাস পার হয়েছে, সারা দেশের লক্ষ কোটি আমাদের নেতা কর্মী শুভাকাঙ্ক্ষী যারা ন্যায় বিচারের প্রত্যাশায় দিন গুনছেন তারা ব্যথিত। 2014 সালের 30 ডিসেম্বর এটিএম আজহারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায় বহাল থাকে আপিল বিভাগেও। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ঢাকা মহানগর এলাকা অথবা মহাসড়কে ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ন্ত্রণ করতে কঠোর পদক্ষেপ নিয়েছে ট্রাফিক পুলিশ। নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উত্তরা জোনের উপপুলিশ কমিশনার আনোয়ার হোসেন। সাইফুল ইসলাম নয়নের রিপোর্ট। ঢাকার রাজপথের নতুন আতঙ্কের নাম অটোরিকশা। কোনো ধরনের নিয়মনীতি তোয়াক্কা না করেই চলাচল করছে ব্যাটারি চালিত এই যান। সড়কে সব ব্যাটারি চালিত রিকশা চলাচলের ফলে নিয়মিত দুর্ঘটনা ঘটছে এবং সড়কগুলো চলাচলের জন্য অনিরাপদ হয়ে পড়ছে।
রিকশা চালকরা জানান নিয়ম মেনে ছোট রাস্তায় রিকশা চালালে কোনো ধরনের দুর্ঘটনা হওয়ার কথা নয়। অনেকেই বেপরোয়াভাবে রিকশা চালিয়ে বিতর্ক সৃষ্টি করছে। যদি নিয়মিত চলে তো আর নাই, মেন রোডে মনে করেন আমার নিয়ম কি, মনে করেন আমরা গাড়ি দ্রুত চালান নিয়ম না, কিন্তু আমরা মেন রোডে উঠতে মনে করেন যদ্দূর পারি দূরই চালাই, মানে একজনের জন্য 10 জন নষ্ট। আমরা কেমন করে করবি, কোম্পানি করবি, মহাজনে করবি, সরকারে করবি, আমরা তো গরিব মানুষ, আমার চলানি নাকি যেটা গেলে পেটে ভাত পাবি সেটা পাবি। তো নিয়ম মতো তো চালায় না, অনেক রিক্সাওয়ালা আছে আপনার মানে না আর কি, কোনো কিছু না মানার কারণেই আপনার এই দুর্ঘটনাগুলো ঘটে। সবাই নিয়ম মতো একটু চলানি উচিত, নিয়ম মতো চলা উচিত, কিন্তু এখন যদি এটা বন্ধ করে দিতে চান তাহলে আমাকেও চলা কষ্ট হয়ে যাবো। বেপরোয়া অটোরিকশা চালকদের নিয়ন্ত্রণে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। আমাদের উত্তরা ডিভিশনে যেসব জায়গায় অটোরিকশা চলে আমরা চেষ্টা করি অটোরিকশাগুলো যেন মূল সড়কে প্রবেশ করতে না পারে, আমাদের এটা চেষ্টা থাকে। আমরা অটোরিকশা চলাটা প্রতিরোধ করার জন্য আমরা ডাম্পিং করি রিক্সাগুলো, এবং অনেক ক্ষেত্রে রিক্সাগুলো ঘুরিয়ে দিই যেন মেন সড়কে এসে আমাদের দ্রুত গতির যানবাহনে কোনো বাধা সৃষ্টি করতে না পারে। তাদের ফিডার রোডগুলোতে তারা চলাচল করে, এটাই আমরা চেষ্টা করি, এটাই আমাদের তাদের প্রতি নির্দেশনা। অবৈধ যে কোনো পরিবহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানান পুলিশের এই কর্মকর্তা। সাইফুল ইসলাম নয়ন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বায়ু দূষণ রোধে নবায়নযোগ্য জ্বালানির কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন পরিবেশবিদরা। পাশাপাশি কলকারখানা ও গাড়ির কালো ধোঁয়া নিঃসরণ বন্ধে নিতে হবে কার্যকরী পদক্ষেপ। বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে পরিবেশ আন্দোলন বাপার আলোচনা সভায় এসব কথা বলেন বক্তারা। বায়ু দূষণ রোধে ফিটনেসবিহীন যানবাহন বন্ধ, ইটের ভাটার ধোঁয়া ও জীবাশ্ম জ্বালানির পরিবর্তে সবুজ জ্বালানি নিশ্চিত করার তাগিদ দেন পরিবেশবিদরা। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের সবাইকে উৎসাহিত করার কথাও তুলে ধরেন। সবচেয়ে বেশি কিন্তু এফেক্টেড হলো বৃদ্ধ এবং শিশু। বৃদ্ধ আমরা তো কয়েকদিন পর মরেই যাব, কিন্তু শিশু যারা আগামী দিনের নাগরিক তাদের অবস্থা দেখে, এবং এটা এফেক্ট করে কিন্তু হার্ট, লাংস। বাংলা প্রসঙ্গ। বগুড়ার শিবগঞ্জে পীরব ইউনিয়ন যুবদল ও স্বেচ্ছাসেবক দলের যৌথ কর্মী সভা হয়েছে। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব এবং সাবেক সাধারণ সম্পাদক এস.এম. তাজুল ইসলাম। উপস্থিত ছিলেন পীরব ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর মান্নান, বর্তমান ও সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এবং যুবদল নেতা রনক মণ্ডল সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এই পর্যায়ে থাকছে বাণিজ্য সংবাদ। নারীর শারীরিক সুরক্ষা ও মাসিক স্বাস্থ্যবিধান সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওজিএসবি এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের জনপ্রিয় ব্র্যান্ড সেনোরা যৌথভাবে এনশিওরিং সেফ ম্যানস্ট্রিয়াল হাইজিন অনুষ্ঠানে আয়োজন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইনোকোলজিস্ট সোসাইটি অফ বাংলাদেশের সভাপতি প্রফেসর ডক্টর ফারহানা দেওয়ান সহ ওজিএসবি এর সদস্যবৃন্দ সহ আরও অনেকে। সেখানে এই উদ্যোগের উদ্দেশ্য ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়। এ সময় স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মালিক মোহাম্মদ সাইদ বলেন, 2030 সালের মধ্যে দেশের 60% নারীকে নিরাপদ মাসিক স্বাস্থ্য সুরক্ষার আওতায় আনা হবে। এবার প্রবাস সংবাদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট প্রাঙ্গণে বাংলা নববর্ষ 1432 উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাষ্ট্রদূত তারেক আহমেদ। এ সময় স্থানীয় বাংলাদেশিরা বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করেন। অনুষ্ঠানে কনসাল জেনারেল মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, এই ধরনের আয়োজন প্রবাসী বসবাসরত বাংলাদেশিদের মধ্যে
ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে এবং নতুন প্রজন্মকে আমাদের সংস্কৃতির সঙ্গে পরিচিত করে তোলে। শেষ খবর এশিয়ান প্রাইম নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। শেখ হাসিনা ও টিউলিপকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে চিঠি। রাজনীতিতে দৃশ্যমান হতে শুরু করেছে ফ্যাসিবাদী ষড়যন্ত্রকারীরা, বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পৃথিবীর জন্য আশার বাতিঘর হতে চায় বাংলাদেশ, আর্থনা সামিটে বললেন প্রধান উপদেষ্টা। এবং ফের পেছালো জামায়াত নেতা এটিএম আজহারের মৃত্যুদণ্ডের রায়ের আপিল শুনানি, 6 মে নতুন তারিখ ধার্য। এশিয়ান প্রাইম নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল। এখন সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।